প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো, এই শুভকামনায় আমি আমার ক্লাস শুরু করছি। তো আজকেও শ্রেণী হচ্ছে ক্লাস 7, বিষয় আইসিটি, অধ্যায় 2। অধ্যায় 2-এ আমি বলেছিলাম যে বেশ কয়েকটি ক্লাস প্রয়োজন হবে, অনেক বড় একটা অধ্যায়। আমাদের হাফ ইয়ারলি পরীক্ষাতে 1, 2, 4 আছে, আবার ফাইনাল পরীক্ষাতেও 2 এবং 5, মানে দুইবার রিপিট করা হয়েছে। পুরো অধ্যায় আমরা পড়াবো, 2বার পড়াবো প্রয়োজনে। তো আমরা বলেছিলাম যে সেদিন প্রথম দিন বলেছি যে কম্পিউটারের 2টা অংশ, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা সফটওয়্যার। হার্ডওয়্যারের মধ্যে আছে হচ্ছে 4টি অংশ, একটা হচ্ছে ইনপুট, একটা আউটপুট, একটা মেমোরি, একটা মাইক্রোপ্রসেসর বা সিপিইউ। তো সবাই আজকে তোমরা খেয়াল করবে, এটা হচ্ছে মাইক্রোপ্রসেসর পাবলিক সিপিইউ। সিপিইউর নাম হচ্ছে মাইক্রোপ্রসেসর, মানে প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। আমরা মাইক্রোপ্রসেসরকে না না চিনলেও চিনতে পারি, কিন্তু হতে পারে, কিন্তু আমরা যদি উদাহরণ দিই তাহলে খুব সহজে বোঝা যাবে। যেমন কোরাই 7, কোরাই 3, ইন্টেল 4, পেন্টিয়াম 4, ইন্টেল সেলেরন, এগুলো সব কিন্তু মাইক্রোপ্রসেসর। তো এই মাইক্রোপ্রসেসরটা হচ্ছে আবিষ্কারের একটা ইতিহাস আছে। সেটা হচ্ছে মাইক্রোপ্রসেসর তৈরি হওয়ার আগে কম্পিউটারে অনেক বড় বড় ডিভাইস ব্যবহার করা হতো। তো সেই ডিভাইসগুলো এত বড় ছিল, এত তাপ উৎপন্ন করতো যে সেটা ঠান্ডা করার জন্য আমাদের মন পানির প্রয়োজন হতো, ফ্যানের বাতাসের প্রয়োজন হতো। তো অনেক কিছু, তখন তো এসি ছিল না, অনেক রকম জিনিস তখন প্রয়োজন হতো। তো পরবর্তীতে আস্তে আস্তে এইটা ছোটো হতে হতে ট্রানজিস্টর প্রথমে ছিল হচ্ছে ভ্যাকুয়াম টিউব, তারপর সেখান থেকে ট্রানজিস্টর থেকে আস্তে আস্তে পরিবর্তন হয়ে হতে হতে শেষ পর্যন্ত আইসি, তারপর এলএসআই, লার্জ স্কেল। আইসিতে হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট বলা হয়। ইন্টিগ্রেটেড সার্কিট বলতে আমরা এখন বর্তমানে বিভিন্ন আইসি ব্যবহার করি। তো আগে ছিল কি, সব কম্পোনেন্ট দিয়ে যুক্ত করে কাজ করতে হতো, কিন্তু এখন কিছু কিছু ইন্টিগ্রেটেড সার্কিট পাওয়া যাচ্ছে, যেগুলোর ভিতরে সব কিছু সেট করা থাকে, শুধুমাত্র আইসির কোড দেওয়া থাকে যে এই কোডটাই এই কাজে ব্যবহার করা হবে। সেটা হচ্ছে সাউন্ড সিস্টেমের জন্য হতে পারে, অথবা সেটা অন্য কোনো কাজে ব্যবহার করা যেতে পারে। তো আইসি আবিষ্কার করার পরে আমাদের ট্রানজিস্টরগুলো আইসিতে সেট করে দেওয়া হয়েছে, এবং এতে কি হয়েছে, কম্পিউটার এর যে কম্পোনেন্টগুলো ছোটো হয়ে গেছে। এরপর এলএসআই আরও লার্জ স্কেল, মানে আরও চাপানো হয়েছে। এরপর ভিএলএসআই, ভেরি লার্জ স্কেল। তারপরে চিপ। 1971 সালে সর্বপ্রথম ইন্টেল কোম্পানি তারা এই এলএসআই, ভিএলএসআই, আইসি, এগুলো ট্রানজিস্টর, এগুলোকে সব কম্প্রেস করে, মানে একদম ছোট করে তারা একটা মাইক্রোচিপ তৈরি করে। সে মাইক্রোচিপটা হচ্ছে মাইক্রোপ্রসেসর নামে পরিচিত। তো তো এই যে আমাদের মাইক্রোপ্রসেসরটা তখন তৈরি হলো মাইক্রোচিপ থেকে মাইক্রোপ্রসেসর। তো এই মাইক্রোপ্রসেসর 1971 সালে, সৌভাগ্য ওদের বাংলাদেশে যখন স্বাধীন হয়েছিল 1971 সালে, সেভাবে 1971 সালে মাইক্রোপ্রসেসরটা পৃথিবীতে আবিষ্কার হয় এবং আসে। এবং মাইক্রোপ্রসেসর আবিষ্কার হওয়ার পরেই আসলে মেইনলি পৃথিবীর কম্পিউটারগুলো অনেক ছোট হয়ে আসে এবং এর বিদ্যুৎ খরচ কমে যায়। যেমন মাইক্রোপ্রসেসর সর্বপ্রথম 1971 সালে ইন্টেল তৈরি করে 4004 নামে মডেলের নামে। বর্তমান সেটা কোরাই 9 নামে উপস্থিত হয়েছে। ইন্টেল কোম্পানি এখনও আছে এবং তারা খুব মানসম্মত মাইক্রোপ্রসেসর তৈরি করে আমাদের হাতে পৌঁছে দিচ্ছে। তো যাই হোক, এই ইন্টেল কোম্পানি প্রথমে যখন মাইক্রোপ্রসেসর তৈরি করে, তখন এই মাইক্রোপ্রসেসরের ভিতরে 2300টি ট্রানজিস্টর যুক্ত ছিল। অনেক না? তোমাদের কাছে কী মনে হয়? অনেক না? তো ছোট্ট একটা চিপের ভিতরে, মাইক্রোচিপের ভিতরে 2300টি মানে ট্রানজিস্টর যুক্ত করা হয়েছে। যে ট্রানজিস্টর আবিষ্কার হওয়ার ফলে বিশাল বিদ্যুৎ খরচ কমে গেছিলো, তাপমাত্রা কমে গেছিলো সেই 1942-43-এর দিকে। তো সেই ট্রানজিস্টরগুলোকে ছোটো করে এমন ছোটো করা হয়েছে যে একটা ছোট্ট চিপের ভিতরে 2300টি ট্রানজিস্টর যুক্ত করা হয়েছে।
এই যে যুক্ত করা হলো এই জন্য একে মাইক্রোচিপ বলা হলো এবং সেখান থেকে মাইক্রোপ্রসেসর নাম দেওয়া হয়েছে। যাই হোক, তো ওই ইন্টেল 4004 যে মডেলের যে মাইক্রোপ্রসেসরটা ছিল সেই মাইক্রোপ্রসেসরটা মধ্যে 2300টি ট্রানজিস্টর যুক্ত করা হয়। এমনি বর্তমানে এখন যে তাও আমাদের বইয়ে যেটা আছে সেটা খুব মানে বেশ কিছুদিন আগে 5-6 বছর আগে। তো সেই সময়কার যে মাইক্রোপ্রসেসর সেই মাইক্রোপ্রসেসর ছিল 227 কোটি 227 কোটি ট্রানজিস্টর যুক্ত করা হয়েছে। এখন বর্তমানে কোরাই 7 কোরাই 9 আছে। তো এগুলো অবশ্যই আরও কয়েক 10 গুণ 20 গুণ বেশি ট্রানজিস্টর এখন যুক্ত করা হচ্ছে, হয়তো 1000 কোটিও হতে পারে। এরকম পরিমাণ ট্রানজিস্টর এই মাইক্রোপ্রসেসরের ভিতরে থাকে এখন বর্তমান আছে আর কি। তো সেই মাইক্রোপ্রসেসরের ইতিহাসটা এরকম ইতিহাস। তো এর পরবর্তীতে বিভিন্ন পরিবর্তন হয়ে এখন বর্তমানে এই অবস্থায় এসেছে। তো মাইক্রোপ্রসেসরের অংশ হচ্ছে 3টি, প্রধান অংশ 3টা, আমাদের এগুলো পড়তে হবে মেইনলি। 3টে অংশ, একটা হচ্ছে গাণিতিক যুক্তি অংশ, এটাকে ইংলিশে বলা হয় অ্যারিথমেটিক লজিক ইউনিট, সংক্ষেপে বলে ALU, আমরা আলু বলি। তারপরে নিয়ন্ত্রক অংশ, এর ইংরেজি হচ্ছে কন্ট্রোল ইউনিট। 3 নম্বর হচ্ছে রেজিস্টার চিজি বা রেজিস্টার মেমোরি। তো তোমরা কিন্তু আবার দেখতে পাচ্ছ মেমোরি, আসলে এই মেমোরি কিন্তু কম্পিউটারে সাধারণ কোনো মেমোরি না, যেমন তোমার র্যাম বা রম প্রধান বা সহায়ক মেমোরি এরকম কোনো কিছু না। এগুলো হলো এই সিপিইউর ভিতরে যে স্মৃতিগুলো থাকে এই স্মৃতি হচ্ছে রেজিস্টার মেমোরি, এটাকে বলা হচ্ছে রেজিস্টার মেমোরি, র্যাম রম বা হার্ড ডিস্ক এগুলো না। তো এইগুলোর কাজ হচ্ছে যদি আমরা কোনো কিছু ডাটা প্রসেস করতে দেই সিপিইউতে, সব কিছু প্রসেস করার সময় অবশ্যই কিছু ডাটা কিছুক্ষণের জন্য এখানে ধারণ করে রাখার জন্য বিভিন্ন ধরনের রেজিস্টার আছে, এখানে বিভিন্ন ধরনের ডাটা রাখার জন্য বিভিন্ন ধরনের রেজিস্টার এখানে বিদ্যমান আছে। এটা হচ্ছে রেজিস্টার স্মৃতি। আমি বলে রাখলাম এই জন্য যে এটা ব্যাখ্যাটা একটু কম, শুধুমাত্র স্মৃতি হিসেবে পড়লেই হবে, যেখানে শুধুমাত্র ডাটা যখন প্রসেস হয় তখন কিছুক্ষণের জন্য এখানে অপেক্ষা করতে থাকে, যখন প্রয়োজন হয় সে বের করে দেয়, যখন প্রয়োজন হয় সে ইনপুট নেয়। এটা মেমোরি, এটা ভালো করে বুঝি আমরা। এরপর আছে হচ্ছে 2টা, গাণিতিক যুক্তি অংশ আর একটা হচ্ছে নিয়ন্ত্রক অংশ। তো এখানে সবচেয়ে বেশি পাওয়ারফুল অংশ কোনটা তোমাদের কাছে কী মনে হয়? আমরা জানি যে কোনো জায়গার কন্ট্রোল যে করে সে হচ্ছে মেইন হেড অফিস, সবসময় হেড অফিস নিয়ন্ত্রণ করে বা কন্ট্রোল করে। তো কন্ট্রোলারের সবচেয়ে ক্ষমতা বেশি, পাওয়ার বেশি, সে যে কোনো কিছু করতে পারে। তো সেই হিসাবে এই কন্ট্রোলার কী করে, প্রত্যেকটা অংশের কাজকে নিয়ন্ত্রণ করে থাকে। এ শুধু নিয়ন্ত্রণ করে থাকে সিগন্যালের মাধ্যমে। এরপর আছে গাণিতিক যুক্তি অংশ, আমরা গাণিতিক অংশ আবার আসছি। এটা হচ্ছে যদি আমরা একটা কোম্পানির তুলনা করি বা একটা গার্মেন্টস কোম্পানি বা একটা বড় প্রতিষ্ঠানের কথা চিন্তা করি, কারখানা বা কোম্পানির কথা চিন্তা করি, সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি, এটাকে সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি যে গাণিতিক যুক্তি অংশ হলো কর্মী বাহিনী বা যারা গার্মেন্টস কর্মী, যারা মেইনলি কাপড়গুলো সেলাই করে বা বিভিন্ন প্রসেসিংয়ের কাজগুলো করে থাকে, এটা হচ্ছে মেইনলি গাণিতিক যুক্তি অংশ। এরপরে হচ্ছে নিয়ন্ত্রক অংশ, হচ্ছে যে ম্যানেজারকে বা ম্যানেজমেন্টে থাকে, যে কোম্পানির মালিক বা সুপারভাইজার, সে হচ্ছে কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিটের পর্যায়ে আছে, একটা বিল্ডিংয়ে একজন, 2টা বিল্ডিং মিলে আরেকজন, আবার সব বিল্ডিং মিলে একজন, এরকম নিয়ন্ত্রক থাকতে পারে। তো সেটা তো আছেই, নিয়ন্ত্রক অংশ থাকতে পারে, বিভিন্ন অংশে বিভিন্ন দায়িত্ব দেওয়া থাকে। আর রেজিস্টার চিঠি হচ্ছে মিনি স্টোর রুম বা যেখানে বসে কর্মীরা কাজ করে থাকে বা যেখানে এই কাপড় চোপড়গুলো গার্মেন্টসের যে পণ্যগুলো সেখানে রেখে যে কাজটা করে, সেটা হচ্ছে রেজিস্টার স্মৃতি। আমরা একটা শার্ট তৈরি করতে গেলে প্রথমে সুতা, প্রথমে কাপড়, তারপরে এটা কাটতে হয়, তারপরে রাখতে হয়, একটু অংশ সিলাই করে রাখতে হয় পাশে, সেগুলোই কাজ করে হচ্ছে রেজিস্টার মেমোরি। আর তাহলে কী হলো, গাণিতিক যুক্তি হচ্ছে কর্মী বাহিনী, যারা কর্মী যে মেইনলি কাজ করছে, এটা রাখার জায়গা, এটা হচ্ছে মালিক বা যারা নিয়ন্ত্রণ করে থাকে। তো তাহলে আমরা দেখলাম যে গাণিতিক যুক্তি অংশ সবচেয়ে বেশি কাজ করে থাকে। শুধুমাত্র এদের এর নিয়ন্ত্রণে
এ যা বলে সে সেই কাজটা করে, এদের নিজস্ব কোনো মানে ডিসিশন নেওয়ার কোনো ক্ষমতা নেই গাণিতিক যুক্তি অংশের। এর কাজ হচ্ছে এ কখন কি বলবে সেই অনুযায়ী গাণিতিক কাজগুলো করা। তো গাণিতিক কথাটা আসছে কেন আর যুক্তি কথাটা আসছে কেন? যুক্তি একটা বিষয় আছে, কারণ ইয়েস অর নো যেটাকে বলা হয় যুক্তি, মানে হ্যাঁ না একটা প্রশ্ন থাকে, কম্পিউটারের ক্ষেত্রে আমাদের খুব প্রয়োজন হয়। আর গাণিতিক কথাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমাদের কম্পিউটার কিন্তু কাজ করে কি হিসাবে? কম্পিউটার কাজ করে হচ্ছে মানে মেনলি গাণিতিক হিসাব নিকাশই করে থাকে সাধারণত। তো আমরা কম্পিউটারের শব্দটা আসছে তো আসলে কম্পিউট থেকে। কম্পিউট শব্দ অর্থ হচ্ছে, এটা গ্রিক শব্দ, এটা শব্দ অর্থ হচ্ছে গণনা করা। কম্পিউটার হচ্ছে গণনাকারী যন্ত্র, বা যে যন্ত্র গণনা করে সেটাকে বলা হয় কম্পিউটার। তো সেই অবস্থা এখন বর্তমান নাই আমরা বলি, কিন্তু আসলে কিন্তু কম্পিউটার গণনা করেই সব কাজ করে থাকে। তো এটা আমি বিশদ কথাটা বললে তোমাদের জন্য সুবিধা হবে। যেমন গাণিতিক কথাটার জন্যই কথাটা আসলো যে কম্পিউটার গাণিতিক অংশ গাণিতিকভাবেই কাজটা করে থাকে। সেক্ষেত্রে কিভাবে কাজ করে, যেমন আমরা কম্পিউটার যখন কাজ করি তখন সে তাকে 0 এবং 1 ধরনের প্রকাশ করে। আমাদের সামনে যাই উপস্থিত হোক, ভিতরে যখন সিপিইউ কাজ করে, অ্যারিথমেটিক লজিক ইউনিটে 0 1 ছাড়া কিছুই বোঝে না। আমরা একটা গান গাইলে সে গানটা যদি কম্পিউটার রেকর্ড হয়, অবশ্যই সেটা 0 1-এর মাধ্যমে রেকর্ড হতে হবে। 0 1 না হলে গাণিতিক অংশ সেটাকে বুঝতে পারবে না। তো তাহলে সে 0 1 গুনে গুনেই কিন্তু কাজটা করবে। আমি কতদিন একটা ক্লাসে বলেছিলাম যে একটা গান যদি 5 মেগাবাইট হয়, তাহলে সেই গানটার ভিতরে কী পরিমাণ বিট থাকতে পারে? তাহলে 5 দিয়ে গুণ করবো 1024, তাহলে এটা হয়ে গেল কিলোবাইট। তারপর সেটাকে আবার 1024 দিয়ে গুণ করলে হয়ে গেল বাইট, সেটাকে আবার 8 দিয়ে গুণ করলে হয়ে গেল বিট। এই বিট মানেই হচ্ছে 0 আর 1। এই 0 1 কয়টা আছে, কোথায় 0 আছে কোথায় 1 আছে, সেই গঠনটা কে দেখবে? এই সিপিইউ অংশ দেখবে। দেখেই সে নির্ধারণ করবে যে এটা কোন ধরনের ফাইল বা কোন ধরনের জিনিস রাখা হয়েছে। তো আমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে যে এই যেহেতু 0 1-এ কাজ করে, 0-তে বোঝানো হয়েছে যে 0 ভোল্ট, এখানে কোনো ভোল্টেজ নাই। যেহেতু একটা ইলেকট্রনিক ডিভাইস, এখানে বিদ্যুৎ নিয়েই কাজকর্ম। বিদ্যুৎ থাকলে অন, বিদ্যুৎ না থাকলে 0 বা 0। তো কিন্তু কম্পিউটার ক্ষেত্রে একটা হচ্ছে 0 থেকে 2 ভোল্ট। ভোল্ট তো বলতো সবাই, ভোল্ট মানে হচ্ছে বিদ্যুতের পরিমাণ। তো 0 থেকে 2 ভোল্ট পর্যন্ত বলা হচ্ছে 0, আর 3 থেকে 5 ভোল্ট পর্যন্ত বলা হচ্ছে। তার মানে কম্পিউটারের মেইন যে কাজটা হয় সেটা হচ্ছে 5 ভোল্টে। 5 ভোল্টের উপরে কোনো কাজ কম্পিউটারের সিপিইউ অংশে হয় না। আর 12 ভোল্টে একটা দেওয়া থাকে, সেটা হচ্ছে বিভিন্ন মোটর ঘোরার কাজে ব্যবহার করা হয়। তো সেটা আমাদের প্রয়োজন নাই, কিন্তু এর ভিতরে যে কাজটা হয় সেটা সর্বোচ্চ 5 ভোল্ট, আর সর্বনিম্ন হচ্ছে 0 ভোল্ট। 0 থেকে 2 পর্যন্ত এটা হচ্ছে 0 ধরা হয়, বাইনারি ক্ষেত্রে 0 ধরা হচ্ছে 0। আর 3 থেকে 5 পর্যন্ত বলা হচ্ছে 1। তো এই 1 আর 0 কীভাবে প্রমাণ করছে, কীভাবে তৈরি হচ্ছে? সেটা ভোল্টেজ আসা যাওয়ার মাধ্যমে। ভোল্ট যত বেশি দেওয়া হচ্ছে, ভোল্ট যেভাবে দেওয়া হবে সেভাবেই সে আর কি মানে কাজটা করে থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের যদি আমরা কিবোর্ড থেকে একটা চাপি, যদি চাপি আমরা, তাহলে একটা যদি চাপি, আমরা যদি চাপি, কিবোর্ডে চাপলাম, তাহলে কি হবে? 8 বিটের একটা মানে যেমন 1 0 0, দেখি 1 0 1 5টা 0, 0 1 5টা 0, তারপর 1, এই যে একটা সিরিজ 1 2 3 4 5 6 7 8, 8 বিট। এর বির জন্য একটা আছে, সির জন্য একটা আছে, ডির জন্য একটা আছে, ছোটো হাতের সির জন্য একটা আছে, বড় হাতের সির জন্য একটা আছে। যে এই যে আমরা চাপ কিবোর্ড থেকে চাপলে কি করবে? কিবোর্ডের কাজ হবে হচ্ছে এই কোডে রূপান্তর করা, কোডে রূপান্তরকে সিপিইউতে পাঠানো। সিপিইউ কী করবে? এটাকে নিয়ে চিনবে যে তখন কি করবে? এটাকে সে প্রসেস করে আমাদের মনিটরের সামনে উপস্থিত করবে। আসলে এই ভিতরে যে কাজটা হলো সেটা হচ্ছে এই সিরিজটা হচ্ছে কিবোর্ড থেকে তৈরি করা হয়েছে, এবং এটাকে বলা হচ্ছে আস্কি কোড। মানে এর আস্কি কোড হচ্ছে এটা।
বর্তমানে। আজকে খুব জনপ্রিয় একটা কোড। এটা প্রতিটা অঙ্ক সংখ্যাকে একে রূপান্তর করে এই মানে মাইক্রোপ্রসেসরে পাঠানো হয়। মাইক্রোপ্রসেসর এটাকে প্রসেস করে সিদ্ধান্ত নেয় যে এটা আসলে এ। তখন এ কী করে, এখানে সেভ করে, সেভ করার পরে নিয়ন্ত্রণ অংশ কী করে, এই সিরিজকে এতে রূপান্তর করে মনিটরের সামনে উপস্থিত করে। কম্পিউটার মানুষ বুঝতে পারে যে এ চাপলাম, এ আসলো, আসলে কিন্তু প্রসেস করলো কে, এই সিরিজ দিয়ে প্রসেস করলো। তার মানে এখনও কিন্তু এ কিন্তু গুনছে 0 1 0 0 0 0 0 1, যখন এটা মিলে যাচ্ছে তখন সে এ চাপছে, বুঝতে পারছে যে এ আসছে। আবার যখন অন্য সিরিজ আসছে তখন সে বি বা সি বা ডি বা জেড বা 1 2 3 4 এগুলো বিভিন্ন অংশ দেখে দেখে সে বুঝতে পারে যে আসলে এটা কোন ধরনের চিহ্ন এখানে এসেছে। তো এইভাবেই কম্পিউটার আসলে মেনলি কাজ করে থাকে। এখন বর্তমানে আস্কি কোড এর চেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে ইউনিকোড। ইউনিকোডের আবার এর জন্য আলাদা মান থাকতে পারে। তো কম্পিউটারকে যখন আমরা কোনো নির্দেশনা দেব, তখনও তাকে যদি কাজ করতে চাই, আমাদেরকে তাকে নির্দেশনা দিতে হবে কম্পিউটারের ভাষাতে। তাহলে তার মানে কি 0 1 ভাষা না, 0 1 দিয়ে আমাদের প্রোগ্রাম করা সম্ভব না। যারা নির্দেশনা দেয় বা নির্দেশনা তৈরি করে তাদেরকে বলা হয় প্রোগ্রামার, আর যারা নির্দেশনা তৈরি করে একটা প্যাকেট করে ফেলে সেটাকে বলা হয় প্রোগ্রাম বা সফটওয়্যার, যেটার নাম হচ্ছে সফটওয়্যার। তো কম্পিউটার কাজ করে প্রোগ্রামের মানে ডিজাইনের ভিত্তি করে। প্রোগ্রাম যেভাবে দেওয়া হবে কম্পিউটার সেভাবেই কাজ করবে। তো আমরা যদি অন্য কোনো দেশে যাই, দেশে গিয়ে যদি আমি ফ্রান্সে গিয়ে যদি আমি বাংলা বা ইংলিশে কথা বলি, ফ্রান্সের লোক বুঝবে না। তাহলে আমাদের কী করতে হবে, এই দেশ থেকে যে ফ্রান্সে ভাষা জানে এরকম একটা দোভাষীকে নিয়ে যেতে হবে, যে আমার ভাষাকে ফ্রান্সে ভাষা রূপান্তর করবে, আমার ফ্রান্সে যে কথা তার ভাষা আমার বাংলাতে রূপান্তর করে আমাকে দেবে। সেই কাজটা করছে কে, প্রোগ্রামগুলো। মানে আমরা যখন প্রোগ্রাম তৈরি করছি তখন কম্পিউটারের ভাষাতেই তাকে বোঝানো হচ্ছে যে কখন যোগ করতে হবে, কখন বিয়োগ করতে হবে, কখন এর ছাপাইতে হবে, কখন এর মুছে দিতে হবে। তো আমরা যারা প্রোগ্রামার যারা কাজ করছি তারা কিন্তু কম্পিউটার ভাষা জানি। কম্পিউটার ভাষা জেনেই আমাদেরকে তার একটা ব্যাকরণ আছে, তার একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তাকে বিভিন্ন নির্দেশনা দিতে হয়। সেই নির্দেশনাগুলোই হচ্ছে আসলে প্রোগ্রাম। আর যারা এটা পড়ে তাদেরকে বলা হয় প্রোগ্রামার। এবং ওটা কী হয়, প্রোগ্রামের কাজ হচ্ছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ হচ্ছে আমাদের যে প্রোগ্রাম, লিখিত প্রোগ্রাম, এই লিখিত প্রোগ্রামকে 0 1 রূপান্তর করে কম্পিউটারে এই মাইক্রোপ্রসেসরকে বিভিন্ন নির্দেশনা দিয়ে থাকে এবং সে অনুযায়ী মাইক্রোপ্রসেসর কী করে, প্রসেসিং করে। এটাকে বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এর কাজই হচ্ছে প্রসেস করা। তো আমাদের মেইনলি 3টা অংশ মোটামুটি তোমরা মনে হয় বুঝতে পেরেছ। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। ক্লাসের শেষ কথা হলো তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।